আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি। আমাদের প্রাচীন শাস্ত্রে বেদ পুরাণ যখন হাজার হাজার বছর আগে পরিষ্কার বলা ছিল যে গাছের প্রাণ আছে, তাহলে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এই একই কথা আবার নতুন করে প্রমাণ করতে গেলেন কেন? ওনার কি দরকার ছিল ল্যাবরেটরি থেকে দিনরাত এক করে এত খাটুনি কাটার? গাছের প্রাণ আছে এই কথাটা নতুন করে প্রমাণ করে ওনার লাভ কি হয়েছিল? আমি কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসুর বিন্দু মাত্র বিরোধিতা করছি না, বরং তাকে পরম শ্রদ্ধা জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা কি বৃক্ষ আয়ুর্বেদ বইটির নাম শুনেছেন? হয়তো আজকের প্রজন্মের অনেকেই এই বইটির কথা জানে না, অথচ প্রাচীন ভারতে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। সেখানে গাছের প্রকৃতি, বৃদ্ধি, রোগ, চিকিৎসা ও পরিচর্যা সম্পর্কে বিস্ময়করভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। থেকে হাজার হাজার বছর আগে রচিত মহাভারতের শান্তি পর্বে এই বিষয়টি নিয়ে এক অসাধারণ আলোচনা পাওয়া যায়। সেখানে মহর্ষি ভরদ্বাজ একটি গভীর প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, গাছের কি সত্যিই প্রাণ আছে? লতা কেন সবসময় আলোর দিকে এগিয়ে যায়? গাছের তো মানুষের মতো হাত, পা বা চোখ নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তার মধ্যেও জীবন রয়েছে? মহাভারত শান্তি পর্ব অধ্যায় 184 শ্লোক 17। মহর্ষি ভরদ্বাজের এই প্রশ্নের উত্তরে মহর্ষি ভৃগু অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি শ্লোক উচ্চারণ করে, যেখানে তিনি উদ্ভিদের জীবন্ত সত্তা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। সুখ ও দুঃখ এশ্চ গ্রহণাচ্ছিরস চ বিরোধনাৎ জীবম পশ্যামি বৃক্ষ নাম চৈতন্যম ন বিদ্যতে। এর সহজ মানে হলো, গাছও সুখ আর দুঃখ অনুভব করতে পারে। আঘাত করলে গাছও কুঁকড়ে যায়, তাই আমি গাছের ভেতরে জীবন দেখি। তারা জড় বা অচেতন বস্তু নয়। একবার ভেবে দেখুন, উদ্ভিদের প্রাণ ও চেতনা নিয়ে যে ধারণা আজ আধুনিক বিজ্ঞান অনুসন্ধান করছে, তার বীজ আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগেই রোপণ করে দিয়েছিলেন। তবে তারা শুধু তথ্য দিয়েই থেমে থাকেননি। মহর্ষি পরাশর সেই জ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে উদ্ভিদকে তার গঠন, গুণ ও ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন। কোনটি ঔষধি, কোনটি লতা, কোনটি বৃক্ষ, এমনকি চাষাবাদের নানা নিয়মও তিনি লিপিবদ্ধ করেন। এইভাবে তিনি উদ্ভিদ বিজ্ঞান ও কৃষি শাস্ত্রের এক সমৃদ্ধ ঐতিহ্যের ভিত্তি স্থাপন করেন, যা আজ পরাশরীয় পরম্পরা নামে পরিচিত। আর এই সমস্ত আদি ঋষিদের বলে যাওয়া জ্ঞান, সূত্র আর গবেষণাকে আজ থেকে প্রায় হাজার বছর আগে একসঙ্গে সুন্দর করে গুছিয়ে একটি পূর্ণাঙ্গ বইয়ের রূপ দিলেন পণ্ডিত সুরপাল। তিনি যে বইটা লিখলেন সেটার নামই হলো বৃক্ষ আয়ুর্বেদ। এই বইতে শুধু গাছের প্রাণ নয়, গাছ কিভাবে সূর্যের আলো আর বাতাস ব্যবহার করে নিজের খাবার তৈরি করে, গাছের কি কি রোগ হতে পারে এবং তার প্রতিকার কি, তার নিখুঁত ভেষজ ফর্মুলা দেওয়া ছিল। আর আসল প্রশ্নটাতে আসে, আমাদের সংস্কৃতিতে যেখানে গাছকে পুজো করা হয়, তুলসী তলায় জল দেওয়া হয়, যেখানে মানুষ মনে প্রাণে বিশ্বাসই করে যে গাছেদের প্রাণ আছে, তাহলে সেখানে জগদীশচন্দ্র বোস কেন আবার এটা প্রমাণ করতে গেলেন? এর কারণটা হলো ওই ইংরেজরা বা ইউরোপীয় বিদেশি শক্তি। ওরা যখন আমাদের দেশে রাজত্ব করতে এলো, ওরা আমাদের শাস্ত্র আর সংস্কৃতিকে 2 পয়সার দাম দিত না। ওদের অহংকার ছিল যে ওরাই একমাত্র সভ্য আর বুদ্ধিমান জাত, আর ভারতীয়রা যা বলে তা সব কুসংস্কার, মন গড়া গল্প আর অন্ধবিশ্বাস। আমাদের এত বড় বিজ্ঞানকে ওরা কেবল ভারতের ইন্দ্রিয়বাদ বা আধ্যাত্মিক খামখেয়ালি বলে উপহাস করত। জগদীশচন্দ্র বসু খুব ভালো করেই জানতেন, এই ব্রিটিশদের যদি ওদের অহংকারী ভাষায় উত্তর না দেওয়া যায়, ওরা কোনোদিন আমাদের জ্ঞানকে স্বীকার করবে না। ওরা তথ্য বোঝে না, ওরা বোঝে ল্যাবরেটরি, ওরা বোঝে এক্সপেরিমেন্ট আর ডেটা। তাই তিনি নিজেই একটা সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করলেন, ক্রেসোকোগ্রাফ। আর সেই যন্ত্র দিয়ে ইউরোপের তাবর তাবর বিজ্ঞানীদের চোখের সামনে প্রমাণ করে দিলেন যে গাছের ওপর বীজ ঢাললে বা আঘাত করলে ছটফট করতে করতে গাছও মানুষের মতোই মারা যায়। বোস সাহেব কিন্তু নিজে কোনোদিন দাবি করেনি যে এই তথ্যটা ওনার নিজের তৈরি। ওনার এই অসাধারণ লড়াই দেখে ফ্রান্সের বিখ্যাত নোবেলজয়ী লেখক রোমারোলা এবং জর্জ বার্নার্ড শ পর্যন্ত স্বীকার করেছিলেন যে ভারত যা হাজার বছর আগে দর্শনে জানত, বোস সাহেব তা আধুনিক বিজ্ঞানের যন্ত্রে প্রমাণ করে দিলেন। তিনি আসলে প্রাচীন ভারতীয় আধ্যাত্মিকতার আধুনিক বিজ্ঞানের মাঝখানের সেতু। এমনকি লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে 10 মে 1901 সালে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বক্তৃতায় জগদীশচন্দ্র বসু নিজে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে আই আন্ডারস্টুড দ্য ম্যাসেজ প্রোক্লেইমড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গেঞ্জিস 30 centuries ago. They who beheld the one in all the changing manifoldness of the universe. Unto them belongs internal truth, and to none else, unto none else.
বাংলা মানে গঙ্গার তীরে আমার পূর্বপুরুষেরা 30 শতাব্দী আগে যে বার্তা ঘোষণা করেছিলেন, আমি তার মর্ম বুঝতে পেরেছিলাম। যারা এই পরিবর্তনশীল বহুরূপী জগতের মধ্যে সেই এক পরম সত্যকে দর্শন করে, একমাত্র তারাই চিরন্ত সত্যের অধিকারী, আর কেউ নয়, আর কেউ নয়। আর সত্যি বলতে জগদীশচন্দ্র বোস এই কথাটা কঠোর উপনিষদের একটা শ্লোক কেন্দ্র করে বলেছিলেন। সেই শ্লোকটা হলো মনসৈ বেদমা আপ্তেভ্যাম নেহ ননান্তি কিঞ্চনা মৃত্যু স মৃত্যু মাপলতি যা ইহা নানিব পশ্যতি, যার বাংলা অর্থ এই সত্যকে মন দিয়েই উপলব্ধি করতে হয়। এখানে প্রকৃতপক্ষে কোনো ভিন্নতা নেই। যে ব্যক্তি এই জগতে নানা ভেদই দেখে, সে বারবার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়। এবার কি বলবেন ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত আধুনিক ইন্ডিয়ানরা? বলুন, আপনারা এতই মহান, এত জ্ঞানী যে নিজেদের সংস্কৃতিকেই কুসংস্কার বলে উড়িয়ে দেন। আর এদিকে আচার্য জগদীশচন্দ্র বসুও তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি নিজেই প্রাচীন ভারতীয় জ্ঞানের সভ্যতাকে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। সত্যি বলতে তারাই ছিলেন সত্যিকারের অনুসন্ধানী, সত্যিকারের সংস্কৃত প্রেমী। আর আমরা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই, অথচ নিজের হাজার বছরের সংস্কৃতিকে অপমান করে ধ্বংস করতে ব্যস্ত। আসলে দোষটা আপনাদের নয়। আপনারা আজীবন ওই ব্রিটিশদের তৈরি করে যাওয়া স্কুলের সিলেবাস গণ্ডির মধ্যেই আটকে রয়ে গেছেন। ওই গণ্ডিটা পার হয়ে বাইরে না এলে কোনো দিন ভারতের আসল গৌরব উন্নত সভ্যতাকে চিনতে পারবেন না। সবচেয়ে মজার তথ্যটা বলি এবার। ডক্টর ওয়াই.এল. নেনে নামের একজন ভারতীয় গবেষক লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভোর্ডলিয়ান লাইব্রেরি থেকে পণ্ডিত সুরপালের লেখা বৃক্ষ আয়ুর্বেদের মূল সংস্কৃত পাণ্ডুলিপিটি উদ্ধার করেন। এরপর প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত ডক্টর নলিন সাধালে এটার হুবহু ইংরেজি অনুবাদ করেন এবং 1996 সালে এশিয়ান এগ্রি হিস্ট্রি ফাউন্ডেশন থেকে এটি বই আকারে প্রকাশিত হয়। বইটা যখন অনুবাদ হয়, বাজারে এলো, তখন ভারতের সবুজ বিপ্লবের জনক স্বয়ং ডক্টর এম.এস. স্বামীনাথন তিনি মুগ্ধ হয়ে বলেছিলেন, আজকের দিনে দুনিয়া জুড়ে অর্গানিক ফার্মিং নিয়ে যে এত হইচই হচ্ছে, তার আসল মাস্টার কি বা চাবিকাঠি এটা তো 1000 বছর আগের বৃক্ষ আয়ুর্বেদ বইতে লেখাই আছে। তাহলে বুঝুন, আমরা আজ যাকে আধুনিক প্রগতি বা অর্গানিক লাইফস্টাইল বলছি, তা আসলে আমাদের পূর্বপুরুষদের রোজকার জীবন ছিল। জগদীশচন্দ্র বসু এই সত্যটাকেই সাহেবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। যদি তিনি নিজের দেশের জন্য কাজ নাই করতেন, ইউরোপিয়ানদের যদি এই জিনিসটা নাই বোঝাতেন, তাহলে তিনিই তো প্রথম রেডিওর আবিষ্কারক ছিলেন। মার্কনিকে কেন কৃতিত্ব দেওয়া হলো? ভাবুন। আমাদের উদ্দেশ্য কাউকে বিরোধিতা করা নয়, আমাদের উদ্দেশ্য হলো নিজেদের হারিয়ে যাওয়া সেই অসাধারণ বিজ্ঞান আর ঐতিহ্যকে আপনাদের সামনে গর্বের সাথে তুলে ধরা। আপনাদের কি মনে হয়, আমাদের স্কুলের সিলেবাসে যদি এই সমস্ত জ্ঞান যুক্ত করা হতো, তাহলে আজকের যুব সমাজ আরও বেশি জানতো কি না? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা না ছড়াবেন, তাহলে মানুষ জানবেটা কিভাবে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।